আজ আমাদের টপিক হলো বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক সার্কিটস। ঠিক আছে, বেসিক ইলেকট্রিসিটি আমাদের একটা অনবদ্য একটা চ্যাপ্টার, প্রাথমিক চ্যাপ্টার বলতে পারি, প্রাথমিক জানার বিষয়, যেটার থেকে আমরা ইলেকট্রিশিয়ান ট্রেডটা সম্পর্কে আমরা জানতে পারবো। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ট্রেড বলবো না, এটা আমাদের পুরনো বিষয়। তো আমরা যখন মাধ্যমিক পড়েছি, মাধ্যমিকে যখন ফিজিক্যাল সায়েন্স পড়েছি, তখনও কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়েছে। তো এখন নতুন করে পড়ার কিছু সেরকম নেই, শুধুমাত্র আমরা রিভাইন্ড করে নেব। তো বেসিক ইলেকট্রিসিটি জিনিসটা কী, সেটাকে আমাদের ফার্স্টলি জানতে হবে। কি না, আমি একটা ছোট্ট করে নোট বানিয়েছি, সেটা দেখেই আমি পড়াচ্ছি, একটু ফলো করো। In a electrical circuit, the flow of current needs a electrical potential along with the same or along the some basic unit elements. কিছু বেসিক এলিমেন্টস থাকে যেখানে কিনা ইলেকট্রিক্যাল যে পোটেনশিয়ালটা তৈরি হয় বা সেখানে একটা কারেন্ট দরকার পড়ে, একটা কারেন্টের ফ্লো হয় ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে। এই পুরো ঘটনাগুলো কিন্তু ঘটে। শুধুমাত্র ইলেকট্রিসিটি মানে এটা নয় যে শুধু কারেন্টকে বলছে বা পোটেনশিয়াল ডিফারেন্সকে বলছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আলটিমেটলি ইলেকট্রিসিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেটাকে আমরা বিদ্যুৎ বিজ্ঞান বলবো, সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো ইট ইজ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল আইডিয়া অ্যাবাউট ইলেকট্রিক্যাল কারেন্ট, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স এটসেট্রা। তো যেটা আমি বললাম, হোয়াট ইজ ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি কিন্তু শুধুমাত্র কারেন্টকে বলবো বা স্পেসিফাই করে ভোল্টেজকে বলবো এমনটা কিন্তু নয়। ইলেকট্রিসিটি হচ্ছে সমগ্রটাকে নিয়েই হচ্ছে ইলেকট্রিসিটি। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেন যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। ইলেকট্রিক্যাল কারেন্ট যেটাকে আমরা বাংলাতে তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা বলতাম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। সেটা কি না, দেখো, ইলেকট্রিক্যাল কারেন্ট যখন আমরা আগেও পড়েছি, এখনও আমরা পড়ব। তো যদি আমরা এক কথায় উত্তর দিতে হয় আমাদেরকে যে হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল কারেন্ট, তখন কিন্তু আমরা একটা কথাতে উত্তর দিতে পারি, একটা শব্দ, একটা কথাতে। সেটা কি না, ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উত্তর। এবং উত্তর বলার সাথে সাথে আরেকটা কথা বলবো যে একটার উত্তরের থেকেও এক কথায় যদি বোঝাতে হয় তাহলে এটাই আমাদের যথেষ্ট একটা কথা, যেটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। সেটাকে যদি আমরা বাড়িয়ে বলতে চাই তখন আমরা এভাবে বলতে পারি, দেখো লেখা আছে, ইট ইজ দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস ইন এ ক্লোজড সার্কিট নেটওয়ার্ক ইন এ স্পেসিফিক ডিরেকশান। একটা নির্দিষ্ট স্পেসিফিক ডিরেকশানে একটা ক্লোজ সার্কিট অর্থাৎ একটা বদ্ধ বর্তনীর মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহকে আমরা বলবো কারেন্ট বা প্রবাহ মাত্রা। উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স যেখানে থাকবে বা পোটেনশিয়াল যে ডিফারেন্সের যেখানে ব্যবহার থাকবে, ব্যবহারিক প্রয়োগ থাকবে। ইট ইজ ডিনোটেড বাই আই। আর এটার একক কি না, অ্যাম্পিয়ার অর মিলি অ্যাম্পিয়ার। এবার একটা কথা বলি, আমাদের যেটা প্রায়শই ভুল হয় সেটা হচ্ছে আমরা কয়েকটা জায়গায় একটু গুলিয়ে ফেলি। একটা হচ্ছে কারেন্টকে আমরা কী দিয়ে ডিনোট করছি, আর আরেকটা হচ্ছে আমরা ইউনিটকে কী দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আমরা কারেন্টকে কিন্তু ডিনোট করি একটা সার্কিটের মধ্যে। যখন আমরা সার্কিটেকে কারেন্টটার ডাইরেকশনটা বোঝাবো, একটা শুধুমাত্র তীর দিয়ে আমরা বোঝাতে পারি। এটা আমরা ন্যাচারাল সবাই জানি, সার্কিট আঁকতে গেলে একটা ডিরেকশন বোঝাতে হয়, সার্কিটের কারেন্টের ডিরেকশনটা বোঝাতে হয়। তখন তো আমরা সব জায়গায় কারেন্ট 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 এরকমভাবে লিখতে পারি না। তখন আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করব, যেটা আমরা মাধ্যমিকের সময় সি দিয়ে ডিনোট করতাম, সি দিয়ে পড়তাম না। তখন আমরা সি দিয়েই পড়েছিলাম, বাট এখন আমরা সি দিয়ে পড়বো না, সিটা পরে আসছি কেন সি দিয়ে করব না, কেন আই দিয়ে করব। আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা কেভিএল কেসিএল পড়বো তখনও আমরা বুঝতে পারবো যে আমরা কেন আই দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, এটা হতে পারে যে স্মল আইও অনেক সময় ইউজ করা হয়, একাধিক যেখানে কারেন্ট থাকে, যেখানে আমরা ডিনোট করতে হয় এটা কারেন্ট I1 I2 I3 এরকমভাবে যখন ডিনোট করতে হয় অনেক সময় স্মল আইও আমরা ইউজ করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আইটাই ইউজ করা হয়, ক্যাপিটাল আইটাই বলবো। তো এটা হচ্ছে কারেন্টটাকে ডিনোট করছি আই দিয়ে। ঠিক আছে, তো কারেন্টটাকে যদি শর্ট করে আমরা বোঝাতে চাই তখন আমরা আই দিয়ে ডিনোট করি, বাট কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, একের বেশি হলে সেটাকে আমরা অ্যাম্পস বলতে পারি, ক্যাপিটাল এ দিতে পারি সেক্ষেত্রে, বা শুধু এএমপি লিখতে পারি, আদারওয়াইজ অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ারও দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওই অ্যাম্পিয়ারটা সব সময় না লেখা হয়ে আমরা এ লিখি বা অ্যাম্প লিখি, তার সেটা হচ্ছে ইউনিট, যেটা সেটার শর্ট ফর্ম হিসাবে আমরা ক্যাপিটাল এটা দিচ্ছি। বাট এটা নয় কিন্তু যে আমরা কারেন্টটাকে এ দিয়ে ডিনোট করছি।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। দেন আসছি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কি আমরা জানি, পোটেন্স মানে অ্যাকচুয়ালি বিভব, ঠিক আছে। তো বিভব থেকেই আমরা বিভব প্রভেদ পেয়েছিলাম। সো এই ইলেকট্রিক্যাল পোটেন্স যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা কি, ইট ইজ দ্য স্টেট অফ ইলেকট্রিসিটি, ইট ইজ এ স্টেট অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির একটা স্টেট মাত্র। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অফ দ্য ক্যাপাসিটি অফ এ চার্জড particle to do some work in order to deliver current in a closed circuit network। একটা বদ্ধ সার্কিটের মধ্যে কারেন্ট যতখানি ডেলিভার হচ্ছে, যে অর্ডারে হচ্ছে, সেই জিনিস, সেই ক্যাপাবিলিটিটাকে, সেই জিনিসটাকে আমরা বলবো বিভব অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা যখন পড়েছি, বাংলায় যখন পড়েছি, তখন কিন্তু আমরা বিভব জিনিসটা জেনেওছিলাম। আর তারপরে আরেকটা কথা পেয়েছিলাম, সেটা হচ্ছে বিভব প্রভেদ পেয়েছিলাম। বিভবের সাথে সাথে দুটো টার্ম পেয়েছিলাম, যে একটা ধনাত্মক বিভব, একটা ঋণাত্মক বিভব, একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সেম অ্যাজ এখানে আমরা ইংলিশ ভার্সনে পড়ছি, ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালও দুই প্রকার, একটা পজিটিভ পোটেনশিয়াল, একটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল। এবার যে পজিটিভ পোটেনশিয়ালটা হচ্ছে, সেটা কিন্তু হাই পোটেনশিয়াল, সেটার পরিমাণটা বেশি হয়। আর নেগেটিভ পোটেনশিয়ালটা হচ্ছে লো পোটেনশিয়াল। সো পজিটিভ পোটেনশিয়ালের আরেকটা নাম হচ্ছে হাই পোটেনশিয়াল, আর নেগেটিভ পোটেনশিয়াল যেটা হচ্ছে, সেটার আরেকটা নাম হচ্ছে লো পোটেনশিয়াল, ঠিক আছে। তো এগুলোরও কিন্তু ইউনিট, এরা যেহেতু ভোল্টেজ, এটার থেকেই আমরা ডিফাইন করতে পারি, বা এটাকে কোনো একটা দিক থেকে এটাকেও আমরা ভোল্টেজ বলতে পারি। সো এটার যে ইউনিট, সেটা হচ্ছে ভোল্ট। তো ভোল্ট সবসময় না লিখে আমরা ভোল্টটাকে স্মলে ভি লিখতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ। এটা কি, বিভব প্রভেদ। প্রভেদ বলতেই আমাদের একটা বুঝতে পারি, একটা টার্ম আমাদের মাথায় চলে আসে, সেটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। কিসের পার্থক্য, বিভব, দুটো বিভবের কথা আমরা শুনলাম, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে বিভব পার্থক্য মানেই, পার্থক্য বা প্রভেদ মানেই আমরা একটা বুঝতে পারছি যে একটা প্রভেদ বা একটা ডিফারেন্সের কথা বলা হচ্ছে, একটার থেকে আরেকটা যে কতটা বেশি বা কতটা কম, সেটার পরিমাণ বলতে চাইছে, তাই না। সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। সেটা কি না, ধরো পোটেনশিয়াল ডিফারেন্স যদি বলা হয়, একটা পজিটিভ পোটেনশিয়াল, একটা কন্ডাক্টরকে যদি আমরা অ্যাজিউম করি, একটা কন্ডাক্টরের একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে, সেটা যত লম্বাই হোক না কেন, যত দূর পর্যন্তই সেটা যাক না কেন, একটা তার প্রাথমিক একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে। তো ইনিশিয়াল পয়েন্টটাকে যদি আমরা পজিটিভ বিভব ধরি, পজিটিভ বিভব হয়, আর যেটা এন্ডিং হচ্ছে, যেটা এন্ডিং পয়েন্ট হচ্ছে, সেটা যদি নেগেটিভ পোটেনশিয়াল হয়, তাহলে পজিটিভ, আর প্রথমেই যেটা বললাম, পজিটিভ পোটেনশিয়ালটা বেশি হয় নেগেটিভ পোটেনশিয়ালের থেকে। তো অবভিয়াসলি পজিটিভ পোটেনশিয়ালটা নেগেটিভ পোটেনশিয়ালটার থেকে বেশি হবে। তো সেই ক্ষেত্রে মানে ইনিশিয়াল পোটেনশিয়ালটা যদি আমরা VA ধরি, আর নেগেটিভ পোটেনশিয়াল বা এন্ডিং পয়েন্টের যেটা পোটেন্স, সেটা যদি আমরা VB ধরি, তাহলে VA মাইনাস VB যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ভোল্টেজ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স। সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে দুটো পোটেন্সের মধ্যে যে পার্থক্য, সেটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলবো, ঠিক আছে। দেন যেটা আসছি, সেটা হচ্ছে আমাদের ইএমএফ অর ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা আমরা কখন পেয়েছিলাম, আমরা ফার্স্টলি এটাও আগেও পেয়েছি, এটা মাধ্যমিক লেভেলেও ছিল। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, ইলেকট্রিসিটি দ্বারা যে ম্যাগনেটিজমটা তৈরি হয় এবং তার মাধ্যমে যে ফোর্সটা তৈরি হয়, সেটাকে আমরা বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। এটা একটা এক্সটার্নাল ফোর্স হুইচ, এখানে দেখো লেখা আছে, ইট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স বাই হুইচ ইন এ কন্ডাক্টর দ্য ফ্রি ইলেকট্রনস আর ফ্লোন টু এ স্পেসিফিক ডিরেকশন, ঠিক আছে। তো ইলেকট্রোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এগুলো সেম ক্যাটাগরি। ইলেকট্রিসিটি দ্বারা যে ম্যাগনেটিজমটা তৈরি হয়, তো সেই ফোর্সটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্সও তাই, ম্যাগনেটিজম দ্বারা, শুধু ম্যাগনেটিজম দ্বারা যে ফোর্সটা ক্রিয়েট হয়, ম্যাগনেটোমোটিভ ফোর্স বলতে পারবো। তো এটার ক্ষেত্রেও কিন্তু এগুলোরও ইউনিট ভোল্ট, যেটা আগেই বললাম, পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ, এগুলো সবকটারই কিন্তু ইউনিট হচ্ছে ভোল্ট। তো ভোল্টটাকে আমরা শর্টে ভি বলি, আর সিম্বল অফ ইএমএফ ইকুয়ালস টু হচ্ছে ই, সেটা ক্যাপিটাল ইও হয় আর স্মল ইও হয়। তো এখানে স্মল ই দেওয়া আছে, স্মল ইটা মনে রাখবে। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা মোটর, জেনারেটর পড়বো, তখন যে ইএমএফগুলো থাকবে, মোটরের ক্ষেত্রে যেমন ব্যাক ইএমএফ, আর জেনারেটরের ক্ষেত্রে ইজি বলি, সেটা জেনারেটেড ইএমএফ, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল ইটা ব্যবহার করি, ঠিক আছে। দেন আসছি রেজিস্ট্যান্সটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলবো, সার্কিট তৈরি করার ক্ষেত্রে বলবো।
তো এটা কি, এটা একটা প্যাসিভ কম্পোনেন্ট। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের কথা আমরা জানবো, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তো এই রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্টস, এবং শুধু কম্পোনেন্ট বলবো না, মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স নয়, রেজিস্ট্যান্সটা পরে আসছি। রেজিস্টার হচ্ছে একটা কম্পোনেন্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা গুণ বোঝায়, ঠিক আছে। ভার্চু অফ এ মেটেরিয়াল, কন্ডাক্টিং মেটেরিয়াল, একটা যে কোনো মেটেরিয়ালের মধ্যে একটা নিজস্ব একটা ক্ষমতা থাকে ইলেকট্রিসিটিকে ধারণ করার, ঠিক আছে। সেই জিনিসটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। দ্য রেজিস্ট্যান্স ইজ এ মেজার অফ দ্য অপোজিশন অফ কারেন্ট ফ্লো ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লোটাকে যে বাধা দেয়, যে গুণটার জন্য বাধাপ্রাপ্ত হয় ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা, সেই জিনিসটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এটা কিন্তু একটা কন্ডাক্টিং মেটেরিয়ালের একটা গুণ বা বৈশিষ্ট্য বলতে পারি, যেখানে লেখা আছে প্রপার্টি অফ কন্ডাক্টিং মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট। এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির ফ্লোটাকে বাধা দেয়। পরবর্তী ক্ষেত্রে আমরা রেজিস্টার পাবো, সেই রেজিস্টারটাকেও আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। তো সেই ক্ষেত্রে সেটা একটা কম্পোনেন্ট দাঁড়ায়, সেটা একটা কম্পোনেন্ট, প্যাসিভ কম্পোনেন্ট, যেটা প্যাসিভলি আমরা ইয়েতে ইউজ করতে পারি। ডিরেক্টলি আমরা কোনো সাপ্লাইয়ের সাথে দিই না কোনো সার্কিটে, যাতে ইলেকট্রিসিটির ফ্লো, ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা যাতে ব্যালেন্সড হয়, সেই কারণে আমরা রেজিস্ট্যান্স বা রেজিস্টারগুলোকে অ্যাড করি। বিভিন্ন মাপের হয়, সেটা পরে আসবো। এবার আসছি ইন্ডাকটেন্স, ঠিক আছে। ইন্ডাকটেন্সটা কি? এই ইন্ডাক্টার ইজ এ প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা বললাম রেজিস্টারের মতোই ইন্ডাক্টারটাও কিন্তু এক ধরনের কম্পোনেন্ট, প্যাসিভ কম্পোনেন্ট, যেটা কি করে এনার্জিটাকে স্টোর করে রাখে ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ডের আকারে, ঠিক আছে। আমরা একটা আবেশ বলে একটা জিনিস পেয়েছিলাম যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম বলে যে চ্যাপ্টারটা ছিল, চুম্বকত্ব বা তড়িৎ চুম্বকত্ব বলে যে জিনিসটা পেয়েছিলাম মাধ্যমিকের সিলেবাসের সময়, তখন আমরা এই জিনিসটা পেয়েছিলাম, উইদিন এ কয়েল ইন ভ্যারুন অন এ কোর। যাই হোক, ইন্ডাক্টরটাও সেই রকমই একটা জিনিস, প্যাসিভ কম্পোনেন্ট, যেটা প্যাসিভলি আমরা কোনো সার্কিটের সাথে অ্যাটাচ করতে পারি বা রাখতে পারি। তো এটা এটার ক্ষেত্রে একটু মনে রাখবে, ইন্ডাক্টরটাকে কিন্তু ডিনোট করা হয় এল দিয়ে, ঠিক আছে। ইন্ডাক্টরটাকে আমরা সবসময় ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি, স্মল এরও হতে পারে। আমরা যখন পাওয়ার ট্রায়াঙ্গেল পড়বো তখন ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স পড়বো, তখনও দেখতে পাবো যে এল দিয়ে ডিনোট করা হয় ইন্ডাকটেন্সটাকে। আর ইন্ডাকটেন্সের যে ইউনিট হয় সেটা হচ্ছে হেনরি। তো ওই হেনরিকে কিন্তু আমরা শর্টে এইচ বলি। তো এই দুটোতেই গুলিয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে গুলিয়ে যায়, তাই এটা বারবার করে বলা যে ইন্ডাকটেন্স যেটা, সেটার শর্ট ফর্ম বা সেটাকে আমরা ডিনোট করি এল দিয়ে, বাট ইন্ডাকটেন্সের যে ইউনিট সেটা হচ্ছে হেনরি। সেই হেনরি কথাটা বারবার না বলে আমরা হেনরিটার শর্ট ফর্ম করি এইচ, ক্যাপিটাল এইচ, ঠিক আছে। তো এই ইন্ডাকটেন্স হলো। এবার ক্যাপাসিটেন্সটা এটাও এক ধরনের কম্পোনেন্ট। এটা কি করে না, ক্যাপাসিটর যেটা হয় সেটার কতখানি চার্জকে সে ধরে রাখছে, কতটা তার ধারকত্ব, সেই জিনিসটাকে আমরা ক্যাপাসিটেন্স বলি, ঠিক আছে। তো এখানে একটা সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখো কিউ ভ্যারিসেস ভি। তো এই ভি আর কিউ এর মধ্যে, কিউটা অ্যাকচুয়ালি চার্জ, ঠিক আছে, আর ভিটা তো তোমরা বুঝতেই পারছো অ্যাপ্লাইড ভোল্টেজ। তো এই দুটোর মধ্যে যে অনুপাত, তখন একটা অনুপাত ধ্রুবক আনতে হয়, সেই অনুপাত ধ্রুবকটা হলো সি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেটা ধারকত্ব, ধারণ ক্ষমতা কোনো একটা কম্পোনেন্টের, সেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলি, না ক্যাপাসিটারের ধারণ ক্ষমতাকে আমরা ক্যাপাসিটেন্স বলি, ঠিক আছে। তো এটাও কিন্তু এক ধরনের কম্পোনেন্ট। ইউনিট যখন দেখো দেওয়া আছে, চার্জ হচ্ছে কিউয়ের যেটা চার্জ যেটা বললাম সেটার ইউনিট হচ্ছে কুলম, ভোল্টেজের জন্য ভোল্ট, আর ক্যাপাসিটারের হচ্ছে ফ্যারাড। এখানে তাই বলছি যে ক্যাপাসিটারটাকে আমরা এখানে সি দিয়ে ডিনোট করব, যেটা আমি আগেই বললাম যে আমরা মাধ্যমিক লেভেলে কারেন্টটাকে শর্টে আমরা সি বলতাম, বাট এখানে আর সি বলবো না, এখানে আমরা বলবো, এখানে কারেন্টটাকে আমরা আই বলবো আর ক্যাপাসিটারটাকে সি বলবো, ঠিক আছে। তো এখানে সি ইকুয়ালস টু ফ্যারাড হচ্ছে, তো ফ্যারাডটাকে শর্টে এফ বলবো।
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আর যেমন এই যে মিলিফ্যারাড, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এগুলো ইউজ হয়। তো সেই কারণে 10⁻³ ইকুয়ালস টু 10⁻³ ফ্যারাড ইকুয়ালস টু মিলিফ্যারাড। মাইক্রোফ্যারাড কি 10⁻⁶ ফ্যারাড ইকুয়ালস টু মাইক্রোফ্যারাড। ন্যানোফ্যারাড হলো 10⁻৯ ফ্যারাড ইকুয়ালস টু। এবার আসছি পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার হচ্ছে কার্য করার হার মানে কি? যখনই একটা সময় বেঁধে দেওয়া হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের সাপেক্ষে কতখানি কাজ হচ্ছে, অর্থাৎ রেট অফ দ্য ডুইং ওয়ার্ক ইন এ স্পেসিফিক টাইম, ইন এ ইউনিট টাইম, একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কতখানি কাজ হচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলবো পাওয়ার। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়, টোটাল যে ওয়ার্ক ডানটা হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, একটা সেকেন্ডের ব্যবধানে, সেটাকে আমরা পাওয়ার বলবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রেই যখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করব বা যে কোনো জিনিসকে রাশির একক এগুলো যখন জানতে চাইবো, তখন আমরা জেনারেলি এসআই ইউনিটটা ইউজ করি। তো এসআই ইউনিট অফ পাওয়ার ইজ জুল পার সেকেন্ড। জুলটা তোমার ওয়ার্ক ডানের জন্য, আর জুল বললাম কিসে, ওয়ার্ক ডান পার ইউনিট সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডের জন্য। সেকেন্ডটা তো বুঝতেই পারছো, এটা সময়ের ইউনিট টাইমের একটা ইউনিট। তো জুল পার সেকেন্ড ইকুয়ালস টু হচ্ছে ওয়াট। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে, মানে ব্যবহারিক প্রয়োগ যদি বলি, সেটা হচ্ছে হর্স পাওয়ার, যেটা অশ্ব ক্ষমতা বলে, সেই জিনিসেই আমরা পাওয়ারটাকে ডিফাইন করি। আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল পড়বো, এসি পড়বো, অল্টারনেটিং কারেন্ট যখন পড়বো, তখন আরও পাওয়ারের পার্ট জানতে পারবো। ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, তখন আরও বেশি জানতে পারবো। তো এখন ইন জেনারেল আমরা পাওয়ারের যেটা ইউনিট সেটা হচ্ছে ওয়াট, আর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এবার আসছি ওহমস ল। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট একটা ল, যেটা আমরা ছোটোর থেকে পড়ে আসছি। এটা কি না, আমরা এক কথায় কিন্তু ওহমস লটা যেটা জানতাম সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। ঠিক আছে? তবে এটাই যে একদম রাইট সেটা নয়। তো আমরা এখন তো এই শুরু করছি, তাই আমরা এখন এটা দিয়েই মনে রাখার চেষ্টা করি। তো ভি ইকুয়ালস টু আইআর ইকুয়ালস টু ওহমস ল। এটা সারা জীবন লাগবে, যখন যত বড়ই আমরা হয়ে যাই না কেন, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি বা ঢুকেছি, পড়াশোনা করছি, তো ওহমস লটা কিন্তু আমাদের লাগবে। তো বিজ্ঞানী জর্জ সিমন ওহমের নাম অনুযায়ী এই লটার নাম হচ্ছে ওহমস ল। এটা কি না, আমরা পড়েছিলাম তখন আমাদেরকে খুব কষ্ট করে মনে রাখতে হতো। কি ছিল না, বিভিন্ন ভৌত অবস্থা অপরিবর্তিত যখন থাকবে, তখন কি হবে না, পরিবাহীর প্রবাহ মাত্রার সাথে পরিবাহীর যে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব প্রভেদ হবে সমানুপাতিক। ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটাকে ইন্ডিকেট করে যেটার পরিবর্তন, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে? তার মানে কি, ভি ভ্যারিজেস আই, নট আই ভ্যারিজেস ভি। ঠিক আছে? ভি এর সাপেক্ষে আয়ের পরিবর্তন, পোটেনশিয়াল ডিফারেন্সের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন, অর্থাৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের পরিবর্তন। ঠিক আছে? তো আমরা যখন অনুপাত করেছিলাম, এখন তো আর অনুপাত ইউজ হবে না, এখন আর রেশিওর ব্যাপারটা নেই, এখন আমরা ভ্যারিজেসটাকে ইউজ করব। তো আমরা যখন ছোটোবেলায় ম্যাথ করেছিলাম, তখন অনুপাতটাকে যখন তুলতাম, অনুপাতটাকে যখন ইকুইটি বা সমানে কনভার্ট করতাম, তখন আমাদেরকে একটা এক্সটার্নালি একটা অনুপাত ধ্রুবক আনতে হতো। তো এই ক্ষেত্রেও তাই, ভি ভ্যারিজেস আই ইকুয়ালস টু হচ্ছে ভি ইচ টু আই। তো ওই ইচ টু বা অনুপাত ধ্রুবক একটা আনার জন্য, বা ওই ভ্যারিজটাকে তোলার জন্য আমাদেরকে একটা এক্সটার্নালি একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর। ঠিক আছে? তো তাহলে কি, ভি ইকুয়ালস টু আইআর হয়ে গেল, যেটা আমরা জানতাম। তাহলে কি হচ্ছে, বিভিন্ন যে ফিজিক্যাল যে কন্ডিশানগুলো রয়েছে, আর্দ্রতা, উষ্ণতা, সেগুলো যখন স্থির থাকবে, তখন পরিবাহীর যে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে? সেকেন্ড থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কিন্তু প্রথমেই রেজিস্ট্যান্স বলবো না, রেজিস্ট্যান্সের ওহমস লয়ের রেজিস্ট্যান্সের প্রথম পরিচয় হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দেন এটাকে আমরা বলবো, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। ঠিক আছে? তো রেজিস্ট্যান্স, এখানে আমরা 3টে প্যারামিটার দেখতে পাচ্ছি, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। প্রত্যেকটা প্যারামিটারের কিন্তু, এগুলোকে প্যারামিটার বলবো। তো এই প্যারামিটারগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে ডিনোট করতে পারি।
ঠিক আছে, যেমন এই যে ভি ইকুয়ালস টু আই আর বললাম, তার মানে ভিটা বেরিয়ে গেল। ভি এর ভ্যালুটা যদি আমাদের অজ্ঞাত থাকে বা আমরা যদি ভি এর ভ্যালুটা যদি আননোন থাকে, জানা না থাকে, যদি আই এর ভ্যালুটা জানা থাকে বা আর এর ভ্যালুটা জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাব। সেম অ্যাজ যদি আয়ের ভ্যালুটা আমরা না জানতে পারি, তখন আমরা কিভাবে করব? তখন হয়ে যাবে আই আর ইকুয়ালস টু ভি, এটাকে যদি ঘুরিয়ে নেওয়া হয়, এই অংশটাকে যদি ভি ইকুয়ালস টু আই আরটাকে যদি ঘুরিয়ে নেওয়া হয়, ও মানে ডিরেকশানগুলো যদি চেঞ্জ করা হয়, রাইটটাকে যদি লেফটে আনা হয়, লেফটটাকে যদি রাইট আনা হয়, তখন কী হবে? আই আর ইকুয়ালস টু ভি, তো আই ইকুয়ালস টু কী হবে? ভি বাই আর হয়ে যাবে। সেরকমভাবে আরটার সময় কী হবে? ভি বাই আই। ঠিক আছে, তো সেইভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও অঙ্ক পাবো, বিভিন্ন ধরনের ওহমস লয়ের অঙ্ক আছে, সেগুলোর সময় আমরা দেখতে পেয়ে যাব। এই যে এই জিনিসটাকে একটু ডিরাইভ করা রয়েছে, আর কিছুই নয়। এই যে ওহমস ল স্টেটস দ্যাট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস of any conductor is directly proportional to the current. It is assumed that the physical conditions of the conductor do not change, that is, temperature, length and cross-sectional area of the conductor remain unchanged. ঠিক আছে, তো এই জিনিসটাই বলা আছে, আর কিছুই নেই। আর নিচে দেখো আর একটা, যে দ্য রেশিও অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্ট অফ এ কন্ডাক্টর টু দ্য কারেন্ট flowing between them is constant, providing that the temperature of the conductor remains constant. ঠিক আছে, যে কথাটা আমি বললাম সেই জিনিসটাই দেওয়া আছে। তো এটা মেটালিকের ক্ষেত্রে এই একটা সিম্পল একটা গ্রাফ দেওয়া আছে। এই নোটটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, দেখে নেবে। আর লিমিটেশনটাও তো তোমরা জানো, যেটা কোন কোন জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, যেমন ডায়োড, জেনার ডায়োড, ভোল্টেজ রেগুলেটর, এগুলোর ক্ষেত্রে হয় না। তো এই সব জিনিসগুলোই রয়েছে। দেন ইলেকট্রিক্যাল সার্কিট। সার্কিট কথাটা আমরা বলি, বাংলাতে পড়েছিলাম, সেটা হচ্ছে বর্তনী। ঠিক আছে, বর্তনী মানে কি শুধু কি ওয়্যারই থাকে তা তো নয়, অনেক রকমের সার্কিট এলিমেন্টস থাকে, সুইচ থাকতে পারে, বিভিন্ন ধরনের জিনিস থাকে, কন্ডাক্টর, তারপরে তোমার কন্ডাক্টর তো অ্যাকচুয়ালি ওয়্যারটাকেই বলে, যাই হোক কন্ডাক্টর নয়, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলোও থাকতে পারে। তো সমস্ত কিছু সার্কিট কিন্তু অনেকভাবে আমরা ভাগ করতে পারি। তো জেনারেলি আমরা 4 টাইপস বলতে পারি। ক্লোজ লুপ সার্কিট যেটা থাকে, বা সেটাকে ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, লিকেজ সার্কিট, এইসব সার্কিটগুলো হয়। ঠিক আছে, আর সার্কিটের ধরনটা কেমন হবে বা যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে সেগুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, সেই ভিত্তিতে সিরিজ প্যারালাল হয়, সেটা আমরা পরের দিন পড়ব। তো ওপেন লুপ মানে কি বুঝি আমরা? ওপেন মানে হচ্ছে মুক্ত। ঠিক আছে, মুক্ত বর্তনী। ক্লোজ লুপ মানে বদ্ধ বর্তনী। তাহলে ক্লোজ লুপটা আগেই বলি। ক্লোজ লুপটা কি? বদ্ধ বর্তনী হিসাবে আমরা পড়েছি তো বাংলাতে, তাই আমাদের একটু প্রবলেম হবে ইংলিশটা পড়তে। যারা বাংলার থেকে ইংলিশে আসছি, এখন তো আমাদের ইংরেজিটাই পড়তে হবে। ক্লোজ সার্কিটটা কি? দ্য সার্কিট ইন হুইচ ইলেকট্রিসিটি কমপ্লিটস ইটস পাথ ইজ কল্ড ক্লোজ সার্কিট। ওপেন সার্কিটটা কি? যেটাকে মুক্ত বর্তনী বলছে। দ্য সার্কিট ইন হুইচ ইলেকট্রিসিটি ডাজ নট কমপ্লিট ইটস পাথ ইন স্পাইট অফ কারেন্ট ইন ইট ইজ কল্ড ওপেন সার্কিট। এবার বলি ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট। একটা মুক্ত বর্তনী যখন মুক্ত হবে তখন কিন্তু ওপেন যখন থাকবে তখন কিন্তু ইলেকট্রিসিটি সেরকম পাথ পাবে না। ঠিক আছে, আমরা যে সুইচ অন অফ করে ইলেকট্রিসিটি অ্যাপ্লিকেশানগুলো করি, ফ্যান চালাই, লাইট চালাই, আবার সুইচ অফ করলাম, কারেন্ট লাইটও বন্ধ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল, তার মানে কি? এটাকে আমরা মুক্ত করলাম। যখন অফ করি সুইচটাকে যখন অফ করি, তার মানে কি? এটা মুক্ত হয়ে গেল। আর সুইচটাকে যখন অন করি তখন লুপটা বা সার্কিটটা ক্লোজড হয়ে গেল, মানে বদ্ধ বর্তনীতে তৈরি হলো। তখন সার্কিট পাথ পাই, ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার মতো একটা পাথ পেয়ে যায়। ঠিক আছে, শর্ট সার্কিটটা কি? শর্ট সার্কিট হচ্ছে অ্যাকচুয়ালি কোনো এক্সটার্নাল ওয়্যার দিয়ে যদি আমরা সার্কিটটাকে অ্যারেঞ্জ করি কোনো কম্পোনেন্ট ছাড়াই, তো সেটাকে আমরা শর্ট সার্কিট বলি। সেটার দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি হেভিলি ফ্লো করে। ঠিক আছে, দ্য সার্কিট ইন হুইচ বোথ দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়্যার মিটস সামওয়্যার অ্যান্ড দ্য ফিউজ ইজ বার্নড ইন পুটিং দ্য সুইচ অন ইজ কল্ড শর্ট সার্কিট। আর লিকেজ সার্কিট কি? যেটার মধ্যে ইলেকট্রিসিটি লিক হতে থাকে বা কোনো রকম করে লস হতে থাকে। দ্য সার্কিট ইন হুইচ দ্য ইলেকট্রিসিটি ফ্লোজ উইদাউট দ্য অপারেশন অফ সুইচ।
ঠিক আছে, মানে সুইচের অপারেশন ছাড়াই যে সার্কিট ফ্লো হতে থাকে, মানে এটা এক ধরনের লস বলতে পারি, এটার থেকে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এগুলো হচ্ছে লিকেজ সার্কিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে বেসিক ইলেকট্রিসিটি বললাম ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, এই জিনিসটা আমাদেরকে একটু পড়তে হবে। প্রথম থেকেই আমরা ভেঙে ভেঙে পড়ব, বেসিক ইলেকট্রিসিটি জিনিসটা আগে জানবো। আমরা বেসিক ইলেকট্রিসিটি পড়ছি, অথচ বেসিক ইলেকট্রিসিটি জিনিসটা কি সেটাই জানি না, সেটাই অনেকে পারি না যে ইলেকট্রিসিটি কি। তখন আমরা শুধু স্পেসিফাই করি কারেন্ট, ভোল্টেজ, বাট নয়, কারেন্ট বা ভোল্টেজ কোনোটাই স্পেসিফাই করে আমরা বলবো না, সমস্ত কিছুকে নিয়েই কিন্তু ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি বিদ্যুৎ বিজ্ঞান। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা আমরা বললাম, প্রবাহ মাত্রা বা প্রবাহ, তড়িৎ প্রবাহ। ইলেকট্রিক্যাল পোটেন্স, বিভব, পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ, ভোল্টেজ, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, রেজিস্ট্যান্স, রোধ, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, তারপর এগুলোর ইউনিট, পাওয়ার, ওহমস ল। ওহমস লটা তো আমাদের সবার জানার কথা, ওহমস ল সব সময় কিন্তু কাজে লাগবে। পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটা লয়ের কথা জানবো, যেগুলো কিন্তু অনবদ্য, একদম জানতেই হবে এবং সব সময় মনে রাখতে হবে। ঠিক আছে, ওহমস ল জানলাম, ওহমস ল এর কোনটা কনস্ট্যান্ট, কোন কিসের উপর ডিপেন্ডেবল। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই ওহম এর সূত্র থেকেই তো আমরা রেজিস্ট্যান্সটাকে ডিরাইভ করছি, তো ওই কারণে রেজিস্ট্যান্সের যেটা ইউনিট হয় সেটা ওহম হয়। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। আর তারপরে আমরা জানলাম সার্কিট, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সার্কিটের কথা, ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, লিকেজ সার্কিট। দেন নেক্সট দিন আমরা সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশানের বিভিন্ন রেজিস্ট্যান্সকে কীভাবে আমরা ডিরাইভ করতে পারবো। রেজিস্ট্যান্সের সিরিজ আর প্যারালাল কম্বিনেশনের জন্য সার্কিটগুলোও চেঞ্জ হয়ে যাবে, সিরিজ সার্কিট বলবো, তখন কোনো কোনো ক্ষেত্রে সেগুলোকে প্যারালাল সার্কিট বলবো। সেই সব জিনিসগুলো পরবর্তী ক্ষেত্রে জানবো। থ্যাংক ইউ।